দিনের কর্মসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা। আমি প্রথমেই আহ্বান জানাবো মাননীয় সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ ৭৭ কুষ্টিয়া ৩ তাকে তার বক্তব্য রাখার জন্য। মাননীয় সদস্য, আপনার সময় ২০ মিনিট, অনুগ্রহপূর্বক ২০ মিনিটের মধ্যেই আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমার কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের স্পিকারকে, যিনি দ্বিতীয়বারের মধ্যে নির্বাচিত হয়েছেন এবং যার দক্ষ পরিচালনায় সংসদ প্রান্ত ঘটবে এই প্রত্যাশা নিয়ে আবার তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এ বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতীয় ৪ নেতাকে, যারা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় জাতির পিতাকে যখন গ্রেপ্তার করে কারান্তরিত করে রাখা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে আমাদের বিজয় সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রেখেছিলেন সেই জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামান সাহেবের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মহান স্বাধীনতা যুদ্ধে যে ৩০ লক্ষ মুক্তিকামী মানুষ শহীদ হয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সময় ওই পাকিস্তানি সৈন্যবাহিনী এবং তাদের দোসরদের দ্বারা যা আমার ২ লক্ষেরও বেশি মা বোন তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাদের সম্ভ্রম হারিয়েছিল, পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল, সেই ২ লক্ষের বেশি বীরাঙ্গনা মা বোনদের প্রতি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। ১৯৫২ সালে এই ফেব্রুয়ারি মাসে যারা আমাদের এই মাতৃভাষাকে রক্ষার জন্য, মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে যে জীবন দিয়েছিলেন সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা সংগ্রাম করেছেন এবং জীবন দিয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমি স্মরণ করি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই এই দেশবাসীকে। এই ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন বিএনপি এবং জামাত সারা দেশে নাশকতা করে, সন্ত্রাস করে, জ্বালাও পোড়াও করে, গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে, বোমা মেরে মানুষ হত্যা করে, পেট্রোল দিয়ে মানুষ পুড়ে হত্যার মধ্য দিয়ে সারা দেশে যখন আতঙ্ক সৃষ্টি করেছিল, নাশকতা করে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছিল, সেই সকল উদ্বেগ উৎকণ্ঠাকে উপেক্ষা করে এই বাংলার জনগণ, যে সমস্ত ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে এই দেশের তৃতীয়বারের মতো আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, সেই সকল ভোটার সহ সকল দেশবাসীর প্রতি আমি ধন্যবাদ জানাই। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার দৃঢ় নেতৃত্বের কারণে, তার দক্ষতা, যোগ্যতা এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সকল নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করেই উনি ১০ম জাতীয় সংসদ নির্বাচন করতে পেরেছিলেন এবং জাতিকে একটি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার উপহার দিতে পেরেছেন। এই জন্যে আমি গোটা দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার কুষ্টিয়া সদর আসনের সকল শ্রেণীর মানুষদেরকে, তাদের ভোটারদেরকে, যারা আমাকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন তাদের পক্ষে কথা বলার জন্য, এলাকার উন্নয়নের জন্য, সেই সমস্ত ভোটারদের প্রতি এবং এলাকার সকল মানুষের প্রতি যারা আমাকে সহায়তা করেছিলেন নির্বাচনে জয়লাভ করার জন্য। আমি সেই সঙ্গে আমি স্মরণ করি আমার কুষ্টিয়া জেলার ভাড়ামারা মিরপুর এলাকার সকল ভোটার এবং মানুষদের প্রতি। মাননীয় স্পিকার, আপনি হয়তো নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বা অনেকেই হয়তো জানেন না যে আমি আজকে এই সংসদে এসেছি। মাননীয় স্পিকার, ৪.৫ বার নির্বাচন পর আমি এই জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি। অনেকের কাছে এটা মনে হতে পারে যে ৪.৫ বার আবার নির্বাচন কীভাবে হয়। মাননীয় স্পিকার, আমি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার আসন কুষ্টিয়া ২ আসন মিরপুর ভাড়া নির্বাচন করেছিলাম। সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী নতুন হওয়ার কারণে সেই সময় জয়লাভ করতে পারি নাই। ২০০১ সালে আমি আবারও কুষ্টিয়া ২ আসন থেকে আমি নির্বাচন করেছিলাম
অল্প ভোটের ব্যবধানে আমি পরাস্ত হয়েছিলাম। আপনাদের স্মরণে আছে 2001 সালে আমাদের নির্বাচনকে পরাস্ত করার জন্য জাতীয়ভাবে যে চক্রান্ত করে হয়েছিল, সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের কাছে আমি পরাস্ত হয়েছিলাম। মাননীয় স্পিকার, 2006 সালে নির্বাচনের সময় দুর্ভাগ্যজনকভাবে জোটের কারণে আমার ওখানে আমাদের জোটের প্রার্থী, জোটের শরিক দলের নেতা জাসদের সভাপতি হাসান আলী গনি সাহেবকে নমিনেশন দেয় এবং আমাকে মনোনয়ন দেওয়া হয় কুষ্টিয়া 1 আসনে দৌলতপুর আসন থেকে, যে নির্বাচনটা পরে বাতিল হয়ে যায়। এই কারণে এটাকে আমি অর্ধেক নির্বাচন হিসাবে আমি গণনা করে গেছি মাননীয় স্পিকার। এরপরে 2008 সালে নির্বাচনে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় আমার আসন কুষ্টিয়া 2 আসনে। সেখানে নির্বাচনে প্রত্যাহারের আগ মুহূর্তে আমাকে প্রত্যাহার করে নিতে হয় জোটের শরিক দলের নেতা যেন হাসান আলী গনি সাহেবের পক্ষে। এখানে আমি কোয়ার্টার হিসাবে ধরে আমি আর সর্বশেষ এই 2014 এই 10ম জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কুষ্টিয়া সদর আসন থেকে মনোনয়ন দেওয়া হয় মাননীয় স্পিকার। 3 বার পূর্ণ নির্বাচন, 1 বার অর্ধ আর 1 বার সিকি ভাগ, এই 4.25 বার নির্বাচন করেই আমাকে জাতীয় সংসদে আসতে হয়েছে মাননীয় স্পিকার। যার কারণে আমি কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর এবং সদর আসনের সকল ভোটার এবং জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে রাজনৈতিকভাবে এই পর্যায়ে আসার জন্য বিভিন্নভাবে সহায়তা করেছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর সঙ্গে আরেকটু বলে রাখি, যেহেতু এই 4.25 বার নির্বাচন করে সংসদে এসেছে এবং প্রথম বক্তব্য দেওয়ার আমি সুযোগ পাচ্ছি, সেই কারণে আমি চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে। যদি শেষ করতে না পারি, মাননীয় স্পিকার, আপনি আমাকে একটু সময় বৃদ্ধি করবেন আমার এই দীর্ঘদিনের পথের কথা বিবেচনা করে। মাননীয় স্পিকার, আজকে বক্তব্য শুরুতে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে, গভীর দুঃখের সঙ্গে আমি স্মরণ করছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জনাব খন্দকার রশিদুজ্জামান দুদু, উনি আজকে সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি সকাল 7টায় ঢাকার অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেছেন। আমি আমাদের প্রয়াত নেতা মরহুম খন্দকার রশিদুজ্জামান দুদু সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসমত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাদেরকে শক্তি দিন, এই শোক কাটিয়ে উঠে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের বা আজকে এই আলোচনার আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি উনি যে ভাষণ দিয়েছেন, বিশেষ করে আমাদের নবম জাতীয় সংসদের নির্বাচিত সরকার 5 বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করেছেন, যেভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে আইনের শাসনকে প্রতিষ্ঠা করেছেন, সেই ঠিক তার উপরেই মহামান্য রাষ্ট্রপতি এটা আলোকপাত করে ভাষণ দিয়েছেন এবং তার এই ভাষণ আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী এবং যথার্থ ভাষণ ছিল। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে যে আমাকে উল্লেখ করতে হয়, আমরা যখন 2008 সালে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলাম, জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর, তখন আমাদের সামনে সবচেয়ে বড় কয়েকটি চ্যালেঞ্জ ছিল মাননীয় স্পিকার। তার মধ্যে একটি ছিল আমাদের দেশে কৃষিক্ষেত্রে বিপর্যয় আমাদের বড় সমস্যা ছিল। এই বাংলাদেশে কৃষি নির্ভর দেশ, এই বাংলাদেশে শতকরা 70 থেকে 75% মানুষ কৃষি খাতের সঙ্গে জড়িত। এই বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড কৃষি খাত, সেই কৃষি খাতকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল বিএনপি জামাত জোট সরকারের সময়। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সমস্ত সারের ডিলার বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের হাতে দেওয়ার কারণে সার নিয়ে চরম কেলেঙ্কারি, সার নিয়ে দুর্নীতির কারণে আমার কৃষক ভাইরা সঠিক সময় সার পায় নাই, যার ফলে ফসলের উৎপাদনের ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটেছিল। আমরা যখন দায়িত্ব নিয়ে 2009 সালে যাত্রা শুরু করেছিলাম, সেই সময় 30 লক্ষ মেট্রিক টনের বেশি খাদ্য ঘাটতি নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বেই আমরা কৃষিক্ষেত্রেই সেই যে ব্যাপক ঘাটতি ছিল, সেই ব্যাপক ঘাটতি পূরণ করে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা কৃষিক্ষেত্রে সারের সুষম বন্টন ব্যবস্থা, সেচের পানির ব্যবস্থা, ভালো কীটনাশক ঔষধ সরবরাহ এবং ভালো বীজ সরবরাহের মাধ্যমে আমরা কৃষিক্ষেত্রে বিপ্লব অর্জন করতে পেরেছি এবং মাত্র 3 বছরের মধ্যেই আমাদের 30 লক্ষ মেট্রিক টনের বেশি খাদ্য ঘাটতি আমরা পূরণ করে আমরা অধিক উৎপাদনে আমরা যেতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে এখন প্রায় বার্ষিক 3,73 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে এবং যার ফলে আমরা খাদ্য সংস্পদ অর্জন করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে মজুত আছে আমাদের প্রায় 45,62,600 মেট্রিক টন আমরা খাদ্য মজুত করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, যে বাংলাদেশ এক সময়
খাদ্য ঘাটতি দেশ ছিল, যে বাংলাদেশ এক সময় তলাবিহীন ঝুড়ি ছিল, সেই বাংলাদেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে প্রমাণ করছে। যদি সঠিক নেতৃত্ব পাওয়া যায় তাহলে এই বাংলার কৃষক তাদের নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে, সেটা আজকে প্রমাণিত হয়েছে মাননীয় স্পিকার জয়ন্তী শেখ হাসিনা সরকারের নেতৃত্বের কারণেই। মাননীয় স্পিকার, আমরা যখন 2009 সালে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছিল, সেই সময় আমাদের দেশে বিদ্যুতের একটা ভয়াবহ ঘাটতি ছিল। আমাদের সেই সময় আমাদের চাহিদা ছিল দেশে প্রায় 12 থেকে 14,000 মেগাওয়াট, অথচ উৎপাদন হতো মাত্র 3200 মেগাওয়াটের কাছাকাছি। মাননীয় স্পিকার, বিদ্যুৎ এমনই একটা জিনিস, বিদ্যুৎ ছাড়া কোনো দেশ চলতে পারে না। মানুষের শরীরে যেমন রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি একটা দেশে বিদ্যুৎ ছাড়া দেশ অচল হয়ে যায়, দেশ চলতে পারে না। প্রত্যেকটা জায়গায় বিদ্যুতের প্রয়োজন। মাননীয় স্পিকার, স্কুল, কলেজ, অফিস, আদালত, শিল্প, কলকারখানা, বাসা বাড়ি থেকে শুরু করে এমনকি হসপিটাল সহ সকল ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুতের কি সংকট, ভয়াবহ সংকট ছিল, জাতি প্রত্যক্ষ করেছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। বিদ্যুতের এমনই ভয়াবহ ছিল মাননীয় স্পিকার, আমাদের এখনো মনে পড়ে হসপিটালে ডাক্তার জরুরি চিকিৎসার জন্য, অস্ত্রোপচারের জন্য যখন রোগীকে ওটিতে নিয়ে গেছে, অপারেশন সবকিছু রেডি হয়েছে, সেই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। মাননীয় স্পিকার, টর্চ জেলে মোমবাতি জ্বালিয়ে জীবনের ঝুঁকিপূর্ণভাবে অপারেশন করতে হয়েছিল এই সময় ডাক্তারদেরকে। এই ধরনের ভয়াবহ বিদ্যুৎ সংকট থেকে মুক্তি করার জন্যই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, মাত্র 5 বছরের মধ্যেই আমরা 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করে আমরা প্রমাণ করেছি জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এটা একটি দক্ষ এবং যোগ্য সরকার হিসেবে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর থেকে 40 বছর ধরে যেখানে বিদ্যুৎ ছিল, উৎপাদন ছিল মাত্র 3200 মেগাওয়াট, সেখানে আমরা 5 বছরেই 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সক্ষমতা অর্জন করতে পেরেছি। মাননীয় স্পিকার, ভিশন 2021 যে রূপকল্প আছে, সেই রূপকল্পের মাধ্যমে আমরা আগামী 2021 সালের মধ্যে আমরা প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আমরা সেই উদ্যোগ নিয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি যে এটা আমার সরকারের সবচেয়ে বড় সফলতা ছিল বিগত সরকারের 5 বছরের মধ্যে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে আমাদের অভাবনীয় সফলতা ছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, উনি মনে করেন যে একটি জাতিকে যদি উন্নত করতে হয় তাহলে সেই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকে যদি শিক্ষিত না হতে পারে সেই জাতি কখনো উন্নত হতে পারে না। আমাদের দেশের সমাজের নিম্ন স্তরের মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা অর্থের অভাবে সন্তানকে বই কিনে দিতে পারে না বলে তাদের স্কুলে পাঠাতো না, লেখাপড়া করতে পাঠাতো না। আজকে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই সমস্ত অসহায় মানুষের কথা ভেবে, নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সমাজের সকল স্তরের সন্তানদেরকে লেখাপড়া শিক্ষার জন্য আজকে বিনামূল্যে বই আমরা বিতরণ করার ব্যবস্থা করেছেন। বছরের শুরুতেই প্রায় 3,68,00,000 শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গোটা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে আরেকটি বিপ্লব ঘটেছে। প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বংশধরদের মেধার বিকাশ ঘটিয়ে তারা যাতে উচ্চতর শিক্ষায় লাভ করতে পারে সেই ধরনের আমরা উদ্যোগ নিয়েছি। আমি মনে করি এটা শিক্ষাক্ষেত্রে একটা ঐতিহাসিক সফলতা। মাননীয় স্পিকার, স্বাস্থ্যক্ষেত্রে আমাদের অভাবনীয় সফলতা আছে। এই গ্রাম বাংলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন গতবার সরকার গঠন করেছিলেন, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, সেই সময় কমিউনিটি ক্লিনিক চালুর ব্যবস্থা করেছিলেন। 6000 কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম বাংলার প্রতিটি ইউনিয়ন লেভেলে জনগণ তাদের স্বাস্থ্য সেবা পেতে পারে সেই উদ্যোগ নিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতা আসার পরে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার 2009 সালে ক্ষমতা আসার পরে আবার নতুন করে প্রায় 13,000 বেশি কমিউনিটি ক্লিনিক চালু করেছি। আমরা নতুন করে প্রতিষ্ঠা করে গ্রাম বাংলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবার আমরা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থা আমাদের সফলতা, অসামান্য সফলতা। আমাদের আজকে ঢাকা শহরে হাতিঝিল প্রকল্প বাস্তবায়ন, ফ্লাইওভার নির্মাণের ফলে ঢাকা সিটিতে আজকে ব্যাপক যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে। মাননীয় স্পিকার, এছাড়া গ্রামীণ এলাকায় প্রায় 30,000 কিলোমিটার সড়ক এবং 1,65,000 মিটার ব্রিজ কালভার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আপনি জানেন ঢাকা চিটাগাং 4 লেনের কাজ চলছে, ঢাকা টাঙ্গাইলের 4 লেনের কাজ শুরু হচ্ছে, ঢাকা ময়মনসিংহের 4 লেনের কাজ চলছে। মাননীয় স্পিকার, এই সহ সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি করা হয়েছে। আমরা আশা করি আমাদের এই সরকার আমলে এই পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঐতিহাসিক একটা মাইল ফলক আমরা স্থাপন করতে সক্ষম হব। মাননীয় স্পিকার,
অর্থনীতির ক্ষেত্রে আমাদের সফলতা ব্যাপক। আজকে অনেকেই অর্থনীতি সম্বন্ধে ভাবেন যে যেখানে আমাদের এর আগে জিডিপি ছিল 6.2%, আমরা সেই হিসাবে এত প্রতিকূল অবস্থার মধ্যেও, এত সহিংসতা, নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যেও আমাদের জিডিপি আমরা 6.3%-এর উপরে আমরা রাখতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতিতে যেখানে আমাদের আগে মাথাপিছু আয় ছিল $625, মাননীয় স্পিকার, আজকে সেখানে মাথাপিছু $1044 উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের অর্থনীতির কারণে। মাননীয় স্পিকার, যদি এই বিএনপি জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতে বারবার বাধাগ্রস্ত করা না হতো, তাহলে আমার বিশ্বাস যেভাবে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল সেই হিসাবে আমাদের এই দেশে আমাদের মাথাপিছু আয় এটা প্রায় $1500 ছাড়িয়ে যেত বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ এখন সর্বকালে রেকর্ড ছাড়িয়ে গেছে। আগে বিএনপি জামাত সরকারের সময় মাত্র $6.3 বিলিয়ন ছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ, আজকে সেখানে $18 বিলিয়ন ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ। এর থেকে প্রমাণিত হয় যে আজকে আমাদের দেশের অর্থনৈতিক গতি আমাদের কতখানি দুর্বার গতিতে অর্থনীতি গিয়ে চলছে। মাননীয় স্পিকার, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা ইতিমধ্যেই মূল্যস্ফীতি 11 থেকে কমিয়ে আমরা 7 থেকে 8 ভাগে নামাতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা কর্মসংস্থান ব্যবস্থা করেছি সরকারিভাবে এবং বেসরকারিভাবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 20 লক্ষ মানুষকে নতুনভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও আমরা বিদেশে প্রায় 20 লক্ষের বেশি আমরা বিদেশে আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাঠিয়ে দেশের অর্থনীতিকে আমরা প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দেশে বহু সময় বিদেশে অদক্ষ এবং দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনেক মানুষকে প্রতারণার শিকার হতে হয়েছে। মাননীয় স্পিকার, আবার অনেকেই 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে যে ওখানকার যে বেতন পায় সেই বেতন দিয়ে 2 বছর পরে তার সেই যে টাকা দিয়ে সে যায় সেই টাকা নিয়ে ঘরে ফিরতে পারে না। এই কারণে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আমরা G2G'র মাধ্যমে মাত্র বিমান ভাড়া দিয়ে এবং একটা রেজিস্ট্রেশন খরচ 30 থেকে 40 হাজার টাকার মধ্য দিয়ে আজকে বিদেশে আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আজকে দেশে ব্যাপক অর্থনৈতিক সঞ্চার শুরু হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা 2000 নির্বাচনের আগে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়ে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এই জাতিকে সেই স্বপ্ন দেখিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। আজকে জাতির সেই স্বপ্ন প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবেই জনগণ দেখতে পাচ্ছে। মাননীয় স্পিকার, গ্রাম বাংলার মানুষ আজকে ঘরে বসেই তাদের ইন্টারনেটের মাধ্যমে তাদের তথ্য সেবার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। আজকে রেলের টিকিট কেনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, পাবলিক পরীক্ষার ফলাফল জানা, বিদ্যুৎ, পানি, গ্যাস বিল প্রদান সহ এমনকি আমাদের দেশের আখ চাষিরা তাদের কুসুর বিক্রি করছে সেটাও তারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করতে সক্ষম হচ্ছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে আজকে আমাদের গ্রাম বাংলা তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে ছেড়েছে। মাননীয় স্পিকার, এই বিষয়ে আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। আমার এক বন্ধু মাঝখানে একটু বলেছিলেন যে উনি একদিন রাত্রে একটা গ্রাম থেকে ইউনিয়ন পর্যায় থেকে ওখানে থেকে বেরিয়ে আসার সময় ক্রস করতেছিলেন, রাত্রে তখন বাজে প্রায় 1টা থেকে 1:30। সেই সময় উনি দেখেছেন যে একটি বাজারের একটি দোকানের মধ্যে অনেকগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, একটি দোকান খোলা। সেই অবস্থায় পরে উনি কৌতূহলে থামিয়েছিলেন রাত্রে 1টার সময় এখানে এতগুলো লোক কি করছেন। মাননীয় স্পিকার, পরে ওখানে জানতে পারেন যে ওই দোকান থেকে ইন্টারনেটের মাধ্যমে তারা স্কাইপের মাধ্যমে প্রবাসী তাদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলছেন, তাদের সরাসরি স্কাইপের মাধ্যমে তারা তাদের চেহারা দেখে কথা বলার সুযোগ পাচ্ছেন। এটা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আজকে নেতৃত্বে এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার কারণে আজকে সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার সময় কিন্তু এদিকে শেষ হয়ে আসতেছে আমি দেখতেছি, আপনি একটু দয়া করে আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর এই অসামান্য সফলতা এবং সরকারের দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করার জন্য শুধু জাতীয়ভাবে সাধারণ এই দেশের মানুষই ওনাকে অভিনন্দন জানায় নাই বা ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, আন্তর্জাতিক ক্ষেত্রেও আজকে মাননীয় নেত্রী ঘোষী প্রশংসিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, মাননীয় স্পিকার, ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার গণতন্ত্র পুনরুদ্ধারের দূরদর্শী নেতৃত্ব, সুশাসন, মানবাধিকার রক্ষা, আঞ্চলিক শান্তি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড প্রদান করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, দেশে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে তিনি সাউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্প ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি মেলায় সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক ম্যারাথন অ্যাওয়ার্ড 2013 পদকে ভূষিত হয়েছেন মাননীয় স্পিকার। এই সবগুলোই হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং তার প্রজ্ঞা এবং বিচক্ষণতার আজকে দেশ পরিচালনা। মাননীয় সদস্য, আপনার 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন অনুগ্রহ করে। আমার নেত্রী কথা বলেছে, এখন বিরোধী দল নেত্রী বলতে যেতে পারি না মাননীয় স্পিকার। আমি দয়া করে আমি একটু বিরোধী দল নেত্রী তার দু একটা কথা বলবো মাননীয় স্পিকার, আপনি দয়া করে সুযোগ দেবেন। আমি একটু অনুরোধ করেছিলাম, আমার চিফ হুইপকে বলেছিলাম আমাকে অন্তত আধা ঘন্টা সময় দিতে। আমি আজকে বিএনপি নেত্রী সম্বন্ধে আমাকে একটু বলতে হবে মাননীয় স্পিকার। আপনি মাননীয় সদস্য আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো, এরপর আর দিতে পারবো। আমি শেষ জীবনের প্রথম মাননীয় স্পিকার, অনেক সাধনার পরে আজকে পার্লামেন্টে এসেছি মাননীয় স্পিকার। 4.5 বার নির্বাচন করার পরে এখানে এসেছি মাননীয় স্পিকার। আমি আশা করি আপনি আমার প্রতি একটু সদয় হবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একদিকে আমি বললাম আমাদের সরকারের সফলতার কথা আমরা তুলে ধরেছি, আরো বহু সফলতা আছে, সেগুলো বলতে গেলে আপনি সময় দিবেন না, অথবা আমি আর সময় ক্ষেপণ করবো না। পক্ষান্তরে আজকে যে বিএনপি যারা আজকে এখনো বাগড়াম্বর করে যাচ্ছেন, এখনো নানান সময় হুমকি দিচ্ছেন, নানান সময় ধমকি দিচ্ছেন, মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এরা যখন রাষ্ট্র ক্ষমতা ছিল তখন কি অবস্থা ছিল মাননীয় স্পিকার? আজকে আমি বলেছিলাম কৃষিখাতে বিপর্যয় ছিল সার নিয়ে কেলেঙ্কারির জন্য। মাননীয় স্পিকার, এই বাংলার জনগণ ভুলে যায় না এখনো। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই সারের দাবিতে প্রায় 5 জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল জামালপুরের শৈশব বাড়িতে মাননীয় স্পিকার। বিদ্যুৎ ক্ষেত্রে ভয়াবহ সংকট ছিল, বিদ্যুতের সংকটের পিছনে তাদের ওই হাওয়াবন দায়ী ছিল মাননীয় স্পিকার। বিদ্যুতের নাম করে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছিল। এই বিদ্যুতের দাবিতে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ, বিশেষ করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কানসাটে 17 জন মানুষকে প্রাণ দিতে হয়েছিল মাননীয় স্পিকার বিএনপি জামাতের ওই সরকারের হাতে। একথা বাংলার মানুষ ভুলে যায় নাই মাননীয় স্পিকার। আমি এত শর্ট ওই ঘড়ির দিকে তাকালে মাননীয় স্পিকার আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, গতকালকে বেগম খালেদা জিয়া একটা সাংবাদিক সম্মেলন করেছেন। তার আগে মাননীয় স্পিকার বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় 2004 সালের 1 এপ্রিল যে চট্টগ্রামে 10টা অস্ত্র ধরা পড়েছিল, সেই অস্ত্রের মামলার রায় হয়েছে। এই রায় নিয়ে গতকালকে আমাদের এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম উনি এক গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে বক্তব্য রেখেছিলেন। অথবা এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, তবে আমি একটা কথা বলে যেতে চাই মাননীয় স্পিকার, এই মামলার রায়ে সাক্ষ্য প্রমাণের যে প্রমাণিত হয়েছিল, বিশেষ করে তৎকালীন ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল সাদেক রমিজ উনি বলেছিলেন এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে উনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদাকে অবহিত করেছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন নিশ্চুপ। এর মাধ্যমে দুটা বিষয় প্রমাণিত হতে পারে মাননীয় স্পিকার। বেগম খালেদা জিয়া এটা তিনি জানতেন, তার নেতৃত্বে অথবা তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে এই স্মাগলিংটা হচ্ছিল, এই অস্ত্র চলাচল হচ্ছিল জানি বলে উনি হয়তো নিশ্চুপ ছিলেন, অথবা উনি অযোগ্য, অথর্ব, ব্যর্থ ছিলেন বলে উনি নিশ্চুপ ছিলেন। আজকে তাই আমরা এই হাউজের মাধ্যমে, এই সংসদের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আমরা বলতে চাই, উনি যদি সত্যিকার অর্থে ওইদিনকে কি কারণে নিশ্চুপ ছিলেন সেটা জাতি জানতে চাই। উনি যদি ওনার ওই অযোগ্যতা, ব্যর্থতার কারণে যদি নিশ্চুপ থেকে থাকেন, তাহলে আমরা এই হাউস থেকে আমরা অনুরোধ করব বেগম খালেদা জিয়াকে উনি সরকার প্রধান হিসাবে ওনার ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে উনি রাজনীতি থেকে ইস্তফা দিক। তার মতো ব্যর্থ, অযোগ্য এই নেতৃত্ব বাংলাদেশে আর কেউ দেখতে চায় না আমার স্পিকার। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে বেগম খালেদা নিশ্চুপ ছিলেন, হয়তো উনি জানতেন যে তার পুত্র তারেক রহমান এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলেই পুত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে হয়তো নিশ্চুপ ছিলেন। সেই কারণে মাননীয় স্পিকার সেই তারেক রহমানের এই মামলাটা আবার পুনঃতদন্ত করে বেগম খালেদা অথবা তারেক রহমান যারাই জড়িত ছিল তাদেরকে মামলায় বিচারের আওতায় আনা হোক মাননীয় স্পিকার। এই সংসদ থেকে আবার আজকে এই দাবি করে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে উনি বলেছেন যে এই সরকার হাতে নাকি নির্বিচারে নাকি মানুষ হত্যা হচ্ছে। বেগম খালেদা জিয়া কোন মানুষ হত্যা হচ্ছেন সেই কথা বলেননি মাননীয় স্পিকার, কিন্তু বাঙালি জাতি ভুলে যায় নাই। এই জাতি দেখেছে মাননীয় স্পিকার বেগম খালেদা জিয়া কিভাবে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড উস্কে দিয়েছিলেন। তার নেতা কর্মী দিয়ে একের পর এক বাড়ি ঘুরে আগুন জ্বালিয়ে দেওয়া, গাছ কেটে রাস্তা কেটে অবরোধ করা,
ট্রেন লাইন উপরে দিয়ে ট্রেন ধ্বংস করা, মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করে কিভাবে সারা দেশে নাশকতামূলক কাণ্ড করেছিলেন মাননীয় স্পিকার, সে কথা যাতে ভুলে যায় নাই। বেগম জিয়া এই গত কয়েক মাসে যে নির্বাচন বন্ধ করার জন্য এবং যে নাশকতামূলক কর্মকাণ্ড করে গেছে, এই নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই বাংলাদেশে যে প্রায় 300 জনেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে, এর দায়ভার বেগম জিয়া এড়াতে পারে না মাননীয় স্পিকার। আপনার স্মরণে আছে 2013 সালের 16 মার্চ মানিকগঞ্জে এক জনসভায় গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই জনসভায় বলেছিলেন এই সরকারের পতন ঘটানোর জন্য আমাদের আরো আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনে আরো কিছু প্রাণ বিসর্জন হতে পারে, আরো ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা মেনে নজরে আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে বেগম জিয়া এটা পরিষ্কার করেছিলেন মাননীয় স্পিকার যে উনি আরো সহিংসতা কর্মকাণ্ড করবেন, উনি আরো মানুষের প্রাণ হরণ করবেন, সেই তার সুদূর পরিকল্পনা অংশ হিসেবে সেই কিছু বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্যে তার সন্ত্রাসী বাহিনী উদ্বৃত্ত হয়ে সারা দেশে তাণ্ডবতা করছে নাশকতামূলক কর্মকাণ্ড। মাননীয় সদস্য, আপনার তো সময় শেষ, আপনাকে 25 মিনিট সময় দেওয়া হয়েছে। পার্লামেন্টে 25 মিনিট সময় কিন্তু অনেক সময়, 25 মিনিটে অনেক কথা বলা যায়। মাননীয় সদস্য, আপনি অনুগ্রহপূর্বক আর 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করুন। আমার দুঃখ রয়ে যাবে মাননীয় স্পিকার, আমি শেষ করে দিচ্ছি। আমি শুধু শেষ করে একটা কথাই বলতে চাই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তাদের জরিপের মাধ্যমে আজকে প্রমাণ করেছে যে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে এই বাংলাদেশের 40.7% জনগণ ভোট দিয়েছেন এবং এই মুহূর্তে এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে আইনি পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে মানুষ 85% মানুষ সমর্থন করেন, যেমন শেখ হাসিনা কর্মকাণ্ড সমর্থন করেন। মাননীয় স্পিকার, আমি সেটার মাধ্যমে বলতে চাই বেগম জিয়া আজকে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করে আপনি কোনো বাড়তি বেনিফিট পাবেন না। বেগম খালেদা জিয়া যে ভুল করেছেন, আপনি রাজনৈতিক কৌশলে আপনি পরাস্ত হয়েছেন, সেই কৌশলে পরাস্ত হয়ে এখন আপনি জনগণের বিরুদ্ধে আবারও আপনি হিংস্র খেলায় মেতে ওঠার চক্রান্ত করছেন। বাংলার জনগণ তার এই হিংস্র খেলার এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আর কখনো করার সুযোগ দেবে না। মাননীয় স্পিকার, আমি শেষ করার আগে একটি কথা বলে শেষ করে দিতে চাই। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে চলেছে মাননীয় স্পিকার, এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, এই বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত, এই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার একমাত্র নেত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। কারণ জননেত্রী শেখ হাসিনায় মাননীয় স্পিকার এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষকে ভালোবাসেন। আমি একটি ঘটনা উল্লেখ করে শেষ করব, এই ঘটনাটার 2 মিনিটে শেষ করবো, আপনি খালি সেটুকু সময় রাখবেন। আমি 2001 সালের নির্বাচনের সময় মাননীয় স্পিকার আমি গ্রামে গিয়েছিলাম, একটি গরিব দুঃখী একটা বুড়ি মহিলার কাছে আমি গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি যখন তার কাছে ভোট চাইতে আমাকে বললো, বাবা তোমার মার্কা কি? আমি বললাম শেখ হাসিনার মার্কা নৌকা। আমাকে জড়াই ধরে বললো, বাবা আমি শেখ হাসিনাকে ভোট দেবো। আমার খুব অবাক হয়েছিলাম যে এই বুড়ি মহিলা শেখ হাসিনার প্রতি এত অনুরক্তি হলো কেন, কিভাবে? তখন বললেন, বাবা আমি গরিব মানুষের মেয়ে ছিলাম, ছোট্টবেলায় বিয়ে হয়েছিল আমার স্বামীর সঙ্গে, বিয়ের সময় আমাকে একটা যৌতুক হিসেবে নাকফুল দিয়েছিল, সেই নাকফুল অভাবের কারণে কবে বিক্রি হয়ে গেছে, স্বামী মারা গেছে, আমার সেই স্বামীর সেই চিত্রকে আমি রাখতে পারি নাই। আমি এই শেখ হাসিনা দুস্থ ভাতা দেওয়ার কারণে আমি আজকে সেই নাকফুলটা আবার সেই টাকা জমিয়ে আমি করেছি। মাননীয় স্পিকার, যে নেত্রী এই গ্রাম বাংলার মাননীয় সদস্য, আই এম সরি, ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনি বসুন, আপনি অনুগ্রহপূর্বক বসুন। আপনি অনেক বলেছেন, আপনি অনুগ্রহপূর্বক বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য।